ক্যামেরার সামনে আসলেই মনে হয় টোন চেঞ্জ করে একদম শুদ্ধ বাংলায় বলতে হবে, নাইলে কোনো ডায়ালেক্ট ইউজ করা যাবে না। কেন ভাই? ওই বইটা আমার এত ভালো লাগছিল যেটা আমি মেরে দিতে চেয়েছিলাম। আমার বই চুরি করতে হাত কাঁপে না। আমার যে মানে আত্মীয়স্বজনের কারো কাছে ভালো বই দেখলে আমি মেরে দেওয়ার চেষ্টা করতাম। তো যে বই পড়াটা যে কুল, এইটা এস্টাবলিশ না কইরা আমরা বরং এস্টাবলিশ করে ফেলাইছি বই না পড়াটাই হইতেছে কুল। আমি পড়ি না, সো হোয়াট? এরা বলতেছে যে শাকিব খানের দাবায় রাখলে নাকি বাংলাদেশ সিনেমা পিছাবে। নো ভাই, ওরে 2টা বছর বয়া থাকতে দে, তারপর দেখ সিনেমা কোন জায়গায় যায়। এরকম লেভেলের ফিল্ম মেকিং কমই বাংলাদেশের অ্যাসপেক্টে পাওয়া গেছে। এর আগে যেই মুভিটা দেখে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড, সেটা ছিল মনপুরা। জেনজিরে যখন এই যে মানে একটা সার্টেন টাইমের পর থেকে যেমন ওভার গ্লোরিফাই করে যে না অন্য সব জেনারেশনের বাত নাই, জেনজি সব। আমন্ত্রণ জানাচ্ছি চর্চা লাইট টকের আরও একটি নতুন পর্বে। আজকে আমাদের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর লিংকন হাসান। লিংকন হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়া। প্রথমে আপনাকে এমন একটা প্রশ্ন করবো যেটা আপনার দর্শক, আপনার যারা ফ্যান, তারাও হয়তো বা অনেকে মনে করবে যে লিংকন ভাইকে কেন আমি এই প্রশ্ন করলাম। আমার প্রথম প্রশ্ন হলো যে IELTS এর যেটা এখানে যে মানে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কিভাবে পাওয়া যায়? উত্তর আপনাকে দিতে হবে না। আমি এই জন্য বললাম যে একসময় আপনি ছিলেন খুবই ইংরেজি গাই, শিখাতেন ইংরেজি কিভাবে ভালো করতে হবে, পরীক্ষা কিভাবে ভালো করতে হবে। আপনি একসময় কর্পোরেট জবে কি ধরনের ম্যানার্স থাকে, কি ধরনের নিয়মকানুন থাকে, কোথায় কি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, নানা বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেছেন। এখন আপনি বই রিভিউ করছেন। হ্যাঁ, তো বই রিভিউটা যেই কারণে আপনার কন্টেন্ট আমারও ভালো লাগে, সেটা হলো যে আমরা যে প্রথাগত যে বুক রিভিউ ভাবি, খুব পাঠ্য বইয়ের মতন করে বলা, খুবই সুন্দর করে বলার চেষ্টা করা, প্রমিত বাংলায় কথা বলা, কিন্তু আপনি একটা ঢাকায়া স্টাইলে, আপনি আপনার নিজস্ব স্টাইলে কথ্য ভাষায় আপনি বুক রিভিউ করা শুরু করলেন। এইটা কিভাবে, মানে এই রূপান্তরটা কেন হলো বা কিভাবে হলো? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি অ্যাকচুয়ালি বই নিয়ে কন্টেন্টটা তৈরি করে আরো অনেক আগে থেকে, বাট ওইগুলা কখনো ওরকমভাবে ব্লো আপ করে না, এবং দ্যাটস মানে আন্ডারস্ট্যান্ডেবল। কারণ হচ্ছে যে বাংলাদেশে বইয়ের কন্টেন্ট দেখার মানুষের সংখ্যা অ্যাকচুয়ালি কম। এটা যদি আমি বাংলাদেশের যতগুলো নিশ নিয়ে এখন লোকজন কাজ করা বলবো, আমি বলবো যতগুলো নিশ নিয়ে লোকজন কন্টেন্ট মেক করতেছে, এর মধ্যে আই উড সে যে বুক কন্টেন্টটা মনে হয় সবার নিচের স্তরেই থাকবে। তো আমি বুক কন্টেন্ট ক্রিয়েট করে আরও প্রায় 3 বছর আগে থেকে। এটা শুরুটা আমি একটু পরে বলি, এটা কি জন্য শুরু হয়েছিল। বাট এই কর্পোরেট নিয়ে কন্টেন্ট শুরু করার পর থেকে ইট ব্লিউ আপ। মানে আমি লোকজনের কাছে পৌঁছানো শুরু করলাম, আমার কন্টেন্ট পৌঁছানো শুরু করলাম, ফেসবুক অ্যাক্টিভলি জিনিসটা পুশ করা শুরু করলো এই কর্পোরেট কন্টেন্টের মাধ্যমে। সেটাও হয়েছিল আমি যখন সৌদি আরবে ছিলাম, ওখানে আই হ্যাড আ রিয়েলি ব্যাড ডে। আমার খুব বাজে একটা দিন গেছে অফিসে, খুব মেজাজটা খারাপ ছিল। আমার জাস্ট মনে হয়েছিল যে আই নিড টু লেট অফ সাম স্টিম, আমার মানে মাথা ঠান্ডা করতে হবে। সো আমি বললাম যে এখানে এখন আশেপাশে কথা বলারও কেউ নাই, আব্বু আম্মুরও সবসময় ফোনে পাওয়া যায় না, এরাও বেশি জায়গায় টাইম জোনের ফারাক আছে। তো আমি বললাম যে ঠিক আছে, লেটস টক টু দ্য পিপল। যে কেউ শুনলে শুনুক, নাইলে না শুনুক, ডাজন্ট ম্যাটার, আই জাস্ট নিড টু টক টু সামওয়ান। তো আমি জাস্ট ক্যামেরার সাথেই কথা বলা শুরু করলাম। ওই দিন প্রথম আর কি কন্টেন্ট চালাম, ওইটার থেকেই মানে এত দ্রুত যে এটা এরকম ওয়াইল্ড ফায়ারের মতো ছড়া পড়বে এই জিনিসটা আমার আইডিয়া ছিল না। তারপর বললাম যে ঠিক আছে, কর্পোরেটে তো কম সময় তো স্পেন্ড করি নাই, কম ধাক্কা গুতা খাই নাই, কম পোড় খাই নাই, তো লেটস টক অ্যাবাউট ইট। হয়তো যদি কারো কাজে লেগে যায়, লাগলো, দ্যাটস ফাইন। আর আমারও একটু ভালো লাগলো, আমিও একটু এন্টারটেইন হলাম। অ্যাকচুয়ালি এটা আমি শুরু করছিলাম নিজের এন্টারটেইনমেন্টের জন্য। পরে আমি দেখলাম যে না, এখান থেকে তো লোকজন উপকৃত হচ্ছে, পিপল স্টার্টেড কমিউনিকেটিং উইথ মি অ্যাজ ওয়েল। সো ওখান থেকে আমি বললাম যে না, এটার একটা ইম্প্যাক্ট আছে এবং এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার দরকার আছে। সবাই হয়তো বা এই নিটিগ্রিটি স্টাফ নিয়ে হয়তো বা কথা বলে না, দিনের পর দিন বছর বছর সহ্য করে যাচ্ছে, বাট বলতেছে না। তো দেন শুরু হলো কর্পোরেট কন্টেন্ট। এর মাঝখানে ইংরেজি তো আগে পড়াইতাম রেগুলার করে, IELTS এর ট্রেনার ছিলাম, ওই বিজনেস কমিউনিকেশন পড়াইছি। তো ওইসব জায়গাতে ওখান থেকেও আমার কিছু লার্নিংস যেগুলো ছিল বা যেগুলো যে টিচিংসগুলো, আমি মনে করি যে বর্তমানে যারা এই ফিল্ডে যারা আছেন, যেই কথাগুলো এখনো হয়তো বা স্টুডেন্টদেরকে জানাচ্ছেন না, বা রিয়েল যে স্টাফগুলো বলা দরকার, যেগুলো এখনো পর্যন্ত গেট কিপিং করে রাখা হয়েছে, তো আই থট যে এই জিনিসগুলো একটু ট্রান্সলেট করা দরকার। কারণ নলেজ শুড বি ফ্রি। মানে একদম খুব এক্সক্লুসিভ লেভেলের কোনো নলেজ যদি না হয়, মানে আমি বিলিভ করি যে যেই নলেজটা আমার অর্জন করতে অনেক বেশি ইনভেস্টমেন্ট করা লাগছে, ওইটা হয়তো আমি পেওয়াল করে রাখতে পারি। আদারওয়াইজ যেটা আমি নিজে মোটামুটি ফ্রিতে আহরণ করছি বা নিজে বুঝা বাইক করছি, এটা আমি ফ্রিতে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি বললাম যে ঠিক আছে, লেটস গিভ অ্যাওয়ে সাম ফ্রি স্টাফ। তো ওখান থেকে দেন ইংরেজি কন্টেন্টগুলো দেওয়া, আর এর পাশাপাশি ইংরেজি কন্টেন্টের ভিডিওগুলো দেখতে গিয়ে না, কালকে বিশেষ করে আমি খুব অবাক হয়েছি। কারণ ওখানে না একটা ছবি দেওয়া, একটা খুব ভদ্র একটা ছেলের ছবি দেওয়া, চুল ছোট, হ্যাঁ,
হ্যাঁ, চশমাও বোধহয় ছিল না। হ্যাঁ, 6 বছর আগের ভিডিও আপনার। অনেক পরে আগের ভাবলাম যেটা আপনি। আমি খুবই অবাক হয়েছি যেটা দেখে আপনাকে। ওইটা শুরু করার পরে ওইটা আমি বেশি দিন করি নাই। তারপরে তখন হচ্ছে আমি বিজনেস কমিউনিকেশন পড়াইতাম, তো ওইটা আমি অল্প কিছুদিন করে ডিসকন্টিনিউ করে দিছি। আমি এখন ওই চ্যানেল যে আছে আমার মনেও নাই, আপনি যে আচ্ছা, ব্রিং আপ আচ্ছা, করে আচ্ছা, দেন আমার এখনো মনে চ্যানেল হয়। আছে এটা। তো এখন ব্যাপার হচ্ছে, তো এখন কন্টেন্ট ক্রিয়েট করতে যায় প্রথম যে জিনিসটায় আটকে এলাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। এখন আমি 4টা ল্যাঙ্গুয়েজে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারি, খুব ডিপ ভোকাবুলারি সহ। আমার মোটামুটি আমার স্টক অফ ওয়ার্ডস মানে 4টা ল্যাঙ্গুয়েজে যথেষ্ট। আমি হিন্দি, উর্দু, এই ইংরেজি, বাংলা চারোটাতে আমি। হ্যাঁ, ওনারা বলো যে ভাই হিন্দি আর উর্দু, হিন্দি পারলে উর্দু পারা যায়, নো, দ্যার ইজ এ ডিস্টিংক্ট ডিফারেন্স, এবং এটার অ্যাকসেন্টও যথেষ্ট পরিমাণ ডিফারেন্স আছে। এই জিনিসটা সাধারণ লোকজন ধরতে পারে না। সময় পেলে আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে, তো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে আমি বলবো কোনটায়, দেন আবার বাংলার মধ্যেও তো রকম ফের আছে, বিভিন্ন রকম অ্যাকসেন্ট আছে। এখন আমি বললাম যে যেহেতু এটারে আমি প্রফেশনালি নিচ্ছি না, এটা আমার প্রফেশনাল ভাবে নেওয়ার কোনো ইচ্ছাও তখন আপাতত ছিল না, ভাবলাম যে যেটাতে আমি সবচেয়ে কমফোর্টেবল ফিল করি সেটাই করা উচিত, সেটাই ইউজ করা উচিত। তো লোকাল ডায়ালেক্ট যেটা বলে, মানে এটা অ্যাকচুয়ালি ঢাকাইও না, ঢাকা অ্যাকসেন্ট আরো ডিফারেন্ট। ঢাকা অ্যাকসেন্ট এখন তেমন কেউ ইউজ করে প্রথমে বলতে, এটা হচ্ছে গ্যান্ডারিয়ার, মানে যে পুরান ঢাকার যে সাইডটা আছে ওইখানে, মানে এই এলাকার যে ভাই ব্রাদার আছে ওখানে যেভাবে কথা বলা হয় ওইভাবেই কথা বলা শুরু করলাম, একদম যে গালি বয় টাইপের, যে এদিকে এই হুনছোস ব্যাপারটা, ব্যাপারটা কেরম লাগতেছে না ব্যাপারটা এরকম। এই আমি বললাম যে আমি এইটাতে আমি সবচেয়ে কমফোর্টেবল, কারণ এলাকার মধ্যেই বিচরণ হয় আমার সবচেয়ে বেশি, এলাকা থেকে যখন বাইরে হয় কালে ভদ্রে, তো এলাকার মধ্যে এলাকার লোকজনের সাথে আমার ইন্টারাকশনটা সবচেয়ে বেশি হয়, তো ওইটাতেই ওই ডায়ালেক্টটাতে আমি সবচেয়ে বেশি অভ্যস্ত। লেটস রোল উইথ ইট, কারো ভালো লাগলে লাগবো, নাহলে নাই, আর গিভ আ ড্যাম। তো ওইভাবেই আর কি, এইভাবে ডায়ালেক্ট। আপনার জন্ম? আমার জন্ম এক্স্যাক্টলি হচ্ছে আইজি গেটে। আইজি গেট আমি যে বাসাটা জন্ম হয়েছিল ওইটা থেকে আমরা পরে যে বাসাটা যাই ওখান থেকে আমার স্কুলটা দেখা যেত, স্কুলের ঘন্টাও কানে আসতো এরকম। তো ব্যাংক কলোনি স্কুলে পড়ছিলাম, একদম মানে পুরান ঢাকার মোটামুটি অখ্যাত একটা বাংলা মিডিয়াম স্কুল। ওই সময় খুব নাম ছিল, এখন পড়ে গেছে আর কি। এরপরে পড়লাম রাইফেলস পাবলিকে, ওইটা তো তখন আমি প্রথম এলাকা থেকে, এসএসসির পরে আমি প্রথম এলাকা থেকে বাইরে এলাম। তার আগে ওই পোস্তগোলা থেকে নিয়ে মিলবেড়া পর্যন্ত এই পুরা জায়গাটাতেই আমার বিচরণ ছিল। তারপরে কলেজের পরে যখন ভার্সিটি উঠলাম তখন আমরা চলে আসলাম গ্যান্ডারিতে, আমাদের ফ্ল্যাট ট্যাট কেনা হলো। তো তারপর থেকে যে আমরা গ্যান্ডারি এরিয়া নিবাসী। তবে যদিও আইজি গেটে আমার জন্ম হয়েছিল, আমার আব্বুর আমাদের বেশি পরিচিত লোকজন, পরিচিত সার্কেলগুলো সব গ্যান্ডারিতেই ছিল। টুকটাক আমাদের ওই সময়ের আত্মীয় স্বজন যারা তখনও দেশে ছিল এরাও গ্যান্ডারিতেই ছিল, তো এই জন্য গ্যান্ডারির সাথে আমাদের কানেকশনটা সবচেয়ে বেশি স্ট্রং। আর এখন তো আমরা নিজেরাই থাকি ওখানকার। ধরুন ওই যেই ভাষাটা আপনি চুজ করলেন যে আমি এই ভাষায় কথা বলবো, এই ভাষাটা নিয়ে তো এক ধরনের বিতর্ক আছে, আপনিও জানেন যে বিতর্ক থাকে। এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই সুন্দর, প্রত্যেকটা, সবচেয়ে বড় কথা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই ইউজফুল। আপনি নোয়াখালীর দিকে যাবেন বা আপনি বরিশালের দিকে যাবেন, ওখানে ডায়ালেক্ট যদি আপনি পারেন তাহলে ডেফিনেটলি ইউল গেট অ্যান অ্যাডভান্টেজ। তো যেখানকার ডায়ালেক্ট সেটা পারার মধ্যে এটার অবশ্যই এটার মাহাত্ম্য আছে এবং এটার ফজিলতও আছে। তো এই জন্য আমি মনে করি আমি কোনো ভাষাই খারাপ করে দেখি না, কোনো ভাষাই আমি ছোট করে দেখি না। এরকম হয় নাই আপনার সাথে? আমি ওই জন্য বলতে নিয়েছিলাম যে এরকম কি হয় না যে সকল সুশীল, হ্যাঁ, তারা কি বললো? এইটা এখনো চলতেছে, এটা একটা কনস্ট্যান্ট স্ট্রাগল এখনো পর্যন্ত। লোকজন বলে যে এরকম বেয়াদবের মতো কথা বলে, বেয়াদবের মতো না ভাই, আমরা এমনি কথা বলি। আপনারা কি কোনো পুরান ঢাকায় যান নাই? আর ঢাকা, আচ্ছা আপনি জাস্ট গিভ মি আ পার্সেন্টেজ। এখন আপনাদের একটা ডেকোরাম আছে আপনাদের অফিসের মধ্যে, বা আপনারা যখন এই মিডিয়াতে যখন কাজ করতেছেন বা প্রিন্ট মিডিয়াতে যখন কাজ করতেছেন, আপনাদের একটা ডিস্টিংক্ট একটা ডায়ালেক্ট আপনাদের ইউজ করতে, আপনাদের প্রমিত ল্যাঙ্গুয়েজটা ইউজ করা লাগে বেশি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, একদম ডেইলি ওয়াক অফ লাইফ থেকে কয় % মানুষ অ্যাকচুয়ালি প্রমিত বাংলা ইউজ করে? খুবই কম। এটা শুধু আমি পুরান ঢাকার মধ্যে শুনলাম, পুরো ঢাকা শহরের কথাই বলে, ইভেন ঢাকার বাইরেও কয়জন প্রমিত বাংলা ইউজ করে? আমি মনে হয় আমার লাইফে যত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, ইভেন অনেক হাই লেভেলের লোকজন যারা বড় বড় এমএনসিতে কাজ করছে, আমার উপরের অনেক বড় বড় স্যাররা যারা ছিলেন, অফিসাররা, তাদেরও আমি দেখছি তারাও মানে এরকম না, জাস্ট মিটিংয়ে যখন কথা বলতেন তখন এক ধরনের টোনে কথা বলতেন, তখন একদম শুদ্ধভাবে কথা বলতেন। মিটিংয়ে বলে আরে মিয়া দেখছেন মিটিংয়ে কি প্যারাটা দিল, মিটিংতে বাইরে আজকে তো স্যার তো আমার পুরো ভরে দিল, এরকম টাইপের। মিটিং থেকে বাইরে হয়, তার স্যালারি 15 লাখ টাকা, বুয়েট থেকে পাস করা, তো সে মিটিং থেকে বাইরে বলতে ভাই দেখছেন আমার আজকে স্যার কেমন, আপনারা তো কিছু কইলেন না, স্যার আপনি থাকতে আমরা কি আপনার উপরে কথা কইতে পারি? তো এই হচ্ছে সবকগুলা কি আসে আপনার কাছে?
মানে যে কি বলে যে হ্যাঁ এটা ওই যে বললেন আপনি বেয়াদবের মতো কথা বলে আর কি কি আচ্ছা বলে আর কি এখন তারা? এখানে এখানে বড় আসে অনেক আপত্তিটা যে কোথায়? আপত্তি হচ্ছে যে কেন অশুদ্ধ ল্যাঙ্গুয়েজে মানে সবাই মনে করে কি যে কেউ ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে বা যে কোনো ধরনের হুম, মিডিয়াতে হুম। কন্টেন্ট যে কোনো প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করতেছে তার প্রমিত ল্যাঙ্গুয়েজ মানে ইউজ বলতেই হবে। করতেই হবে। এটা একটা মানে কেন জানি লোকজনের মধ্যে এই জিনিসটা চলে আসে আই ডোন্ট নো। মানে আমার মনে হয় যে মানে প্রমিত ল্যাঙ্গুয়েজে সবাই কইরা বা যে সবাই বিটিভির বিটিভির জিনিসটা তো আমাদের মাঝে কেন বাইরে না বিটিভি এবং এখনো পর্যন্ত যে চ্যানেল ইভেন নাটকে নাটকে দেখায় যে লোয়ার ক্লাসের লোকজন বা মিডল ক্লাসের লোকজন বা লোয়ার মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসের লোকজন অথচ কথা বলতেছে একদম প্রমিত বাংলায়। এখন আপনি আমারে বলেন যে এই যে মানে যে ইকোনমিক যে স্ট্র্যাটাগুলির আমি কথা বললাম এই স্ট্র্যাটাগুলির মধ্যে কয় পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি প্রমিত বাংলায় কথা বলে। তো যে ব্যাপার হচ্ছে যে এই ফেক জিনিস দেখতে দেখতে না আমাদের মাথায় ইনগ্রেভড হয়ে গেছে বা আমাদের মাথায় জিনিসটা বদ্ধমূল হয়ে গেছে যে ক্যামেরার সামনে আসলেই মনে হয় টোন চেঞ্জ করে একদম শুদ্ধ বাংলায় বলতে হবে, নাইলে আর কোনো ডায়ালেক্ট ইউজ করা যাবে না। কেন ভাই? আপনি এটা মানেন না? আমি এই জিনিসটা মানতে চাইও না, আমি এটা কখনো মানবও না। আমার কথা হচ্ছে যে আপনি ক্যামেরার সামনে বসতেছেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আপনার যেই ল্যাঙ্গুয়েজে মন চায় মোটামুটি লোকজন যদি আপনার কথা বুঝতে পারে, হোয়াটস রং উইথ ইট? আপনি এমন না, আচ্ছা আমি যদি আমার লোকাল ডায়ালেক্ট ইউজ করি আপনি আপনার আমার কথা বুঝতে কোনো সমস্যাই হবে না, কোনো প্রবলেম হবে না। এখন হ্যাঁ একদমই না। আমি এক্সট্রা পশনেস দেখানোর জন্য আই ক্যান থ্রো ইন আ কাপল অফ ওয়ার্ডস হিয়ার এন্ড দেয়ার, আমি কিছু শুদ্ধ ওয়ার্ড এখানে আমি জাস্ট একটু কিসমিসের মতো ওই সেমাইয়ের উপরে কিসমিসের মতো আমি আপনার ছিটে দিলাম, তখন আপনার খুব ভালো লাগলো। বাট এটা কি অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট দিতেছে আপনারে? ওটা আপনার ভালো, আপনি আপনার ব্যাপারে একটা ধারণা প্রস্তুত, আরে বাপরে এই লোক তো খুব পশ, এত খুব জানে, বাট অ্যাকচুয়ালি আমার কাছ থেকে আপনি কিছু কিছু শিখতেছেন। তো আমি যেটা আমার কাছে যেটা মূল্যবান সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট আই এম কনভেইং টু দ্য মেসেজ। লোকজনের কাছে আমি কি মেসেজটা পৌঁছায় দিচ্ছি, ওইটার মধ্যে যদি ভ্যালু থাকে, ওইটা যদি কেউ কাজে একটা জায়গায় লাগাইতে পারে, কোনো একটা ধাক্কা গোতা খাওয়া থেকে যদি নিজের বিরত রাখতে পারে, বাট লাইফে কোনো একটা উপকার পায় থাকে, আমার জন্য দ্যাটস এনাফ। আমি কি ডায়ালেক্ট ইউজ করলাম, লোকজন আমার ভালো জানলো কি খারাপ জানলো, আই ডোন্ট গিভ আ ড্যাম। তো সেই 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 পজিটিভ রেসপন্স কি কি পেলেন? পজিটিভ আমরা জানি কি পেয়েছেন a আপনি। lot of people accepted that এবং অনেক লোকজন একটু ওভারওয়েলম হয়েছে যে এইভাবেও লোকজন এইভাবেও প্রেজেন্ট করা যায়। আমারও তো সেই প্রশ্ন। আমি দেখছি যে মেজরিটি অফ দ্য পিপল দে অ্যাকসেপ্টেড মি অ্যাজ আই অ্যাম, বাট ওই যে একটা থাকে। ফ্র্যাকশন ফর এক্সাম্পল 5 থেকে 15% বেশি হবে না। তো এরা ওই যে ওই পুরানা বদ্ধমূল ধারণা নিয়ে, তো ওইটা ওই ধরনের কন্টেন্ট আমার মানে ওই ধরনের কমেন্ট আমার প্রত্যেকটা কন্টেন্টের নিচেই কম বেশি আসে। এটা আমি এখন আই হ্যাভ লার্ন টু ইগনোর দ্যাট। আমি এটা এখন আগে এক সময় এক সময় রিপ্লাই দিতাম, ছিলাটিলা দিতাম একেবারে, এখন সামটাইমস মনে হয় যে না, ইটস নট ইভেন ওয়ার্থ ইট, হুদাই আমি পেঁচাল না, পাচ্ছি। এটা যদি আরো একটা কারণে বলে যারা খুব মানে যে বইয়ের সঙ্গে এটা কিভাবে হতে পারে না, বইয়ের সঙ্গে সম্পৃক্ততার না সবগুলাই প্রবলেম্যাটিক। আচ্ছা, যে লোক ইংরেজি নিয়ে কথা বলে, যে লোক কর্পোরেট কালচার নিয়ে কথা বলে, আর যে লোক বই নিয়ে কথা বলে, এই লোক এত এটা বলে বাজে ল্যাঙ্গুয়েজ। এটা তো বাজে ল্যাঙ্গুয়েজ কেমনে ইউজ করতে পারে? তো যে আমার তিনোটা সেক্টর, যে তিনোটা ফিল্ডে আমি কাজ করছি, তিনোটাই অ্যাকচুয়ালি আমার ডায়ালেক্টের সাথে কন্ট্রাডিক্টরি। বাট যে বললাম যে আই হ্যাভ ফান উইথ ইট, আই ট্রাই টু হ্যাভ ফান উইথ ইট। আমার কাছে ভালো লাগে, আমি কমফোর্টেবল ফিল করি। তো কারো ভালো লাগলো কি না লাগলো আমার এতে যায় না। আর সবচেয়ে বড় কথা, আমি যখন ডেটা দেখতেছি, আমার নাম্বারস গায়, সেলসে কাজ করছি, কাস্টমার সার্ভিসে কাজ করছি, নাম্বার ছাড়া আমি কিছু না। কর্পোরেটেও অল আই হ্যাড টু ডু ওয়াজ ওয়ার্ক উইথ নাম্বারস। তো ওখানে আমরা সাস্টেনেবিলিটি রিপোর্ট নিয়ে কাজ করতাম, তো ওখানে আমাদের প্রচুর নাম্বারস নিয়ে ঘাটাঘাটি করা লাগতো, প্রোডাকশন রিপোর্ট দেখা লাগতো। তো আমার কথা হচ্ছে যে আমি যখন নাম্বারস দেখি বা আমি যখন রেশিওটা চিন্তা করি, তো আমি দেখলাম যে 85 to 90% দে আর পজিটিভ। তো 5-10%-এর জন্য আমি কি এতই মাথা ঘামাবো? আমার তো বদা করা উচিত না। তো ওই যে মাঝে মধ্যে ইচ্ছা করে আমি রিপ্লাইটা দেই, আমার মজা লাগে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসবো আপনার ওই রিপ্লাই। সেটা হলো যে একটু বইটা শেষ করি, বই নিয়ে তো তেমন কথাই বললাম না। বইয়ে এসে থামলেন কবে? মানে থামা না, মানে বইয়ে এসে শুরু করলাম কিভাবে? যেমন হচ্ছে আমার পড়ার অভ্যাস অনেক ছোটবেলা থেকে, এবং এইটা আই উড সে যে এইটার ক্রেডিট পুরো আমার বাপ মারে দিতে হবে। আব্বুই প্রথম আমার বই কিনে এনে দিছিলেন, মানে যে সময় লোকজন মানে বাচ্চা কাচ্চাদের খেলনা কিনা দিছে, বাট খেলনা কেনার সঙ্গে সঙ্গে দেখলাম যে উনি অল্প অল্প করে আমার বই দেওয়া শুরু করেন, উনি এনে দিতেন। তো আইনা ফালার কিছু বলতেন না যে এটা পড়ো, এটা তোমার জন্য, কিছু না, আইনা জাস্ট রাইখা দিত যে এটা তোমার জন্য আনলাম, দেখো। তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া শুরু করতে করতে আই গট হুকড। সবচেয়ে বেশি হুকড হইলাম যখন ক্লাস 2-তে একটা লম্বা ছুটি পড়লো। তো ছুটির আগে আব্বু 7টা কমিক্স, আমার এখনো মনে আছে, 7টা কমিক্স আইনা ফালা দিল, যে এমনি আমার সামনে দিল যে এগুলো তোমার জন্য ছুটির মধ্যে পড়তে পারো। তো আমি তো কমিক্স পাই তখন মানে ওই ক্লাস 2 থেকে কমিক্সে হুক, তার আগে থেকে ওই যে ছড়া গল্পের বই, রূপকথা বইগুলো থেকে হুক। তো ওই যে কমিক্স এবং এই যে ছড়া গল্প এবং রূপকথা বই সমান তালে চলতে থাকলো। তারপরে এইটা হলো প্রথম মানে বেসটা তৈরি হলো হচ্ছে আব্বুর হাত ধরে।
তারপর সেকেন্ড যেইখানে মানে বুস্টটা পাইলাম যেটা, সেটা হচ্ছে আমার আব্বুর এক চাচা, মানে আমার দাদা আর কি, আমার আরেকজন দাদা, কারণ আমার দাদার আমি আপন দাদার আমি দেখি নাই, উনি মারা গেছে আমার জন্মের আগে, গড ব্লেস হিজ সোল। তো ওনাদের বাসায় একটা লাইব্রেরি ছিল, ওনাদের লাইব্রেরিতে অলমোস্ট 3,000 3,500 মতো বই, এবং খুব রেয়ার রেয়ার বই ছিল। উনি ভালো পয়সা কামাইছিলেন এবং পশনেস দেখানোর জন্য বাসায় মানে সঙ্গীত, শিল্পকলা এবং এই মানে এই বই এবং এই যে সাহিত্য, এই বিষয়ক সবকিছু জিনিস দিয়ে ওনার বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছিলেন, অনেক টাকা খরচ করা। তো ওনাদের বাসায় যে বইগুলো ছিল ম্যাক্সিমাম বই কেউ পড়তো না, পড়ে থাকতো। বাট আমি যখন বেড়াতে যেতাম, আমি গিয়ে একটা বই বাই করা, ওনারা মুরব্বীরা ওই সাইডে ড্রয়িং রুমে বসে ওই জমি জমার পেঁচাল, আজিরা পলিটিক্সের পেঁচাল ওই নিয়ে লাগতো। ব্রাজিল আর্জেন্টিনা তখনও ছিল, ওই ব্রাজিল আর্জেন্টিনা চেহারা চিল্লাপাল্লা করতো, এই বিএনপি আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি, হ্যান ত্যান, এই এরশাদ, এইগুলি নিয়ে হাবিজাবি করতো। আমরা তো আর ওইগুলির মধ্যে বুঝি না। তো আমি বই না, ওই যে লাইব্রেরি যে রুমটা ছিল, ওটা নিরাল্লাহ, আমি চুপচাপ একের পর এক বই পড়া শেষ করতাম। ওখানে সেই কড়ি দিয়ে কিনলাম মোপাশা, তখন ওই সময় আমি পাইছিলাম ক্লাস 5-এ থাকতে, আমি পাইছিলাম মোপাশা সমগ্র, যদিও ওইটা ওই বয়সে পড়া উচিত না। 4 খণ্ডের এই মোপাশা সমগ্র আমি আজ পর্যন্ত মাথা কুইটা মরে গিয়েও আমি আর এটা খুঁজে পাইতেছি না। 4 খণ্ডের মোপাশা সমগ্র কোথাও ছোট ছোট খণ্ড পাই, বাট ওই 4 খণ্ডের ওই সমগ্র আর পাই না। তো ওটা আমি ক্লাস 5-এ পড়ে, তখন তো পড়েছে আয় হায় কি পড়লাম, মানে মনে হলো যে অন্য একটা দুনিয়া খুলে গেল। আরব্য রজনী অরিজিনালটা, মৌসুমী পাবলিকেশন, ওইটা ওই সময় পড়ছে। ওই বইটা আমার এত ভালো লাগছিল যেটা আমি মেরে দিতে চাইছিলাম। আমার বই চুরি করতে হাত কাঁপে না, আমার মানে আত্মীয় স্বজনের কারো কাছে ভালো বই দেখলে আমি মেরে দেওয়ার চেষ্টা করতাম। ওটা বইটা আমি চুরি করতে পারি নাই, কারণ এটা আমার একটা ব্যর্থতা, কারণ বইটা অনেক বড় ছিল, রয়্যাল সাইজ, ওটা আমি কোনো কিছু মধ্যে ঢুকাইলাম, ওটা পসিবল হয় না। তো আমার, বাট হ্যাঁ, ওনাদের বাসা থেকে 2টা বই আমি চুরি করছি, ওই 2টা বই, এবং আমি প্রাউডলি এটা প্রাউড অফ ইট। কারণ হচ্ছে প্রথম যে বইটা চুরি করছি সেটা ছিল ইলিয়াড, মৃগাঙ্ক ভূষণের। মৃগাঙ্ক ভূষণের মানে ট্রান্সলেশনটা ইলিয়াডের আমাদের সবচেয়ে হৃদয়গ্রাহী মনে হয়, সবচেয়ে মনোলোভা মনে হয়। আর দ্বিতীয় হচ্ছে দান্তের ডিভাইন কমেডি এবং ইনফার্নো, এই দুইটা একসাথে, এবং দুইটাই যেরকম লাল কাপড়ে বাঁধাই করে এরকম, ওই পুরানা, সেই পুরানো 1971 আর 76 এর এডিশন, অনেক পুরানো। ওই দুইটা এখনো পর্যন্ত আমার যাচ্ছে। ওই দুইটা আমি এতবার পড়ছি, মানে রাইগা গিয়া এতবার পড়ছি, আমার মুখস্থ দুইটা বই। আমি পুরো ইলিয়াডের কাহিনী আপনার এখানে বসে শোনাই দেবো, পুরো ইলিয়াড শোনাই দেবো আমি আপনাকে। তো আমার হচ্ছে যে ওইটা আমি প্রথমে চাইছিলাম, ওনারা যখন বাসা চেঞ্জ করে পুরো লাইব্রেরিটা ওনারা গ্রামের কোন এক অজপাড়াগায়ের এক লাইব্রেরিতে ডাম্প করে দিয়েছেন, মানে জাস্ট বাসা থেকে, মানে দে ওয়ান্টেড টু গেট ইট আউট অফ দ্য হাউস। তো আমি বলছিলাম যে ঠিক আছে, সব বই যেহেতু দিয়ে দিলেন, আমার এই 2টা বই আমার দেন, আমি জাস্ট এই 2টা বই পাঠিয়ে। তো ওনারা আমার দেন নাই, তো আমার কাছে মেজাজ খারাপ হয়, তো আমি দিছি মাইরা। ওই 2টা বই আজ পর্যন্ত আমার কাছে সমাদর রয়েছে। আমি শিওর এটা যদি ওখানে ডাম্প করে দেন, এই বইয়ের আর হদিস কেউ পাইতো না, বাট আমি রাখছি, আমি পড়ছি, আমার পরবর্তী প্রজন্মরা আমি এটা পড়তে দিব। তো এটা আমার কাছে, মানে আমি মনে করি যে এটা প্রাপ্য, মানে এটা যে কদরটা পাওয়ার যোগ্য ওই 2টা, এটা আমার কাছেই প্রাপ্য কদরটা পাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি এই 2টা চুরি করা বইয়ের ব্যাপারে আই এম স্টিল প্রাউড অফ ইট। এটার ব্যাপারে আমার কোনো শরম নেই। এই পুরো জীবনে তো নিশ্চয়ই 2টা বই চুরি করেন নাই আপনি, বা মেরে দেওয়া, যেটা আপনার ভাষায়। মেরে দেওয়ার চেষ্টা করি, বাট খুব বেশি আমি মারি না। আমার যে কটা বই মারছি হাতে গোনা, এই 5-6টার মতো হবে। ওগুলো খুব মানে এরকম, এটা তো গেল আপনার যে আপনার বইয়ের প্রতি ভালোবাসা কিভাবে তৈরি হলো। তাই কখন আবার মনে হলো যে মানুষকে একটু জানাই ভালো বই সম্পর্কে, এটাতে আসছিলাম, এটা ভালো, আমি মাঝে মাঝে অফ ট্র্যাক হয়ে যাই। তো যখন মানে ওই সময় থেকে বই পড়তে 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 যে অনেক লাইফের অনেক চড়াই উতরাই পার হইলাম, তো একটা সময় এসে মনে হলো, যখন যে এই বাংলা বাজারের সাথে আমি যখন কানেক্টেড হইলাম, এখানে আমার কিছু ছোট ভাই ব্রাদাররা বিজনেস শুরু করলো, এটা আরো আই এম টকিং অ্যাবাউট আরো 4-5 বছর আগে। সো ওখানে যখন কানেক্টেড হইলাম, তখন আবার বই কেনা শুরু। মাঝখানে আমি একদম টোটালি ডিজিটাল ফরম্যাটে শিফট করছিলাম। অস্ট্রেলিয়াতে যাওয়ার পর থেকে ডিজিটাল ফরম্যাট ছাড়া আমার কোনো মানে আর কোনো উপায় ছিল না। তখন ব্যাক ইন 2014 আমি প্রথম কিন্ডলটা কিনলাম। তখন বাংলাদেশে তেমন কেউ কিন্ডল ইউজও করতো না। এখন তো দেখা যাচ্ছে যে মানে বুক রিভিউয়ার হইতে গেলে কিন্ডল না হইলে নাকি হয় না। তো আমি সেই কিন্ডল ইউজ করে ফালা দিয়েছে। আমার কিন্ডল এখনো বাসায় পড়ে থাকে, ওটা ইউজ হয় না। তো মানে এই আর আমার মানে কম্পিউটার এখনো পর্যন্ত হিউজ কালেকশন অফ বুকস, হিউজ কালেকশন অফ পিডিএফ অ্যান্ড স্টাফ। তো পরে যখন আবার বাংলা বাজারে কানেক্টেড হইলাম, আমি আবার রিয়েলাইজ করলাম যে বই কালেকশন এবং ফিজিক্যাল বই পড়ার যে টেস্টটা, এটা অ্যাকচুয়ালি ডিজিটালি, এই যে এতগুলো বছর যে আমি ডিজিটালি পড়ছি, ওই টেস্টটা আমি কখনো পাইই নাই। তো যখন আবার যে বাংলা বাজার থেকে সাথে কানেক্টেড হইলাম, একটা বই নিয়ে কিনা আবার পড়া শুরু করলাম, তখন মানে মনের মধ্যে কিছু কথা জমা হইতো যে এই বইটার ব্যাপারে এই আমার এই উপলব্ধিটা বা এই জিনিসটা তো এখানে খেয়াল করলাম আমি। তো যে এই যে ছোট 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 যে পিসেস অফ ইনফরমেশন, এই জিনিসগুলো আস্তে আস্তে জমা হতে থাকলো। তো একটা দিন মানে আমার মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, তখন রাত 1:30 বাজে, একটা বই পড়া শেষ করছি। বইটার নামও বলেই দিই, বইটা ঐতিহ্য প্রকাশনীর রক্ত তৃষ্ণা, জিমি তানহাবের। মানে তখনকার হিসাবে নতুন রাইটারই বলা চলে, খুব বেশি মানে সিজন রাইটার না। তো এই বইটা নিয়ে মিক্সড রিভিউজ আছে, কারো কাছে ভালো লাগছে, কারো কাছে ভালো লাগে না। বাট হিস্টোরিক্যাল যে পটভূমিটা ছিল, এটা আমার খুব
পছন্দের, সম্রাট নিরোকে নিয়ে কাহিনী। বাট সম্রাট নিরোর যে কাহিনীটা এবং অ্যাকচুয়ালি আগুন কেন লাগছিল, নিরো কি লাগাইছিলেন কিনা, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড যে কাহিনী, ওইটাকে উনি ফিকশনাল স্টাইলে এক্সপ্লোর করার চেষ্টা করছেন। তো আমার কাছে জিনিসটা যে কনকশনটা বেশ উপাদেয়ই লাগছে, আমার ওইটা বেশ ভালো লাগছে। তো আমি বললো যে বাট আমি দেখলাম যে আমি নেটে খুঁজে কোনো জায়গায় এটার ব্যাপারে খুব আহামরি আলোচনা আমি খুঁজে পাইলাম না। তো আমি বললাম যে আশ্চর্য, এরকম একটা বই নিয়ে লোকজন কথা না বলে কেমনে থাকতে পারে। সো 1:30 বাজে আই জাস্ট টার্ন অন মাই ক্যামেরা, সোফায় বসে ছিলাম ড্রয়িং রুমে, আই জাস্ট টার্ন অন মাই ক্যামেরা, যা মন চাইলো আমি জাস্ট বইলা দিলাম। দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট কন্টেন্ট। তো ওইটার পরে দেখলাম যে একের পর এক ওইটাও কি আপনার ওই কথ্য ভাষাই ছিল? মোটামুটি আমি আমার মতো করে আপনি কি খুব বলছিলাম। সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন যে আমি এই ভাষায় বলবো না, এমনিতেই? হ্যাপেন্ড এট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। এখানে কোনো কিছু মানে কোনো লং টার্ম প্ল্যানিং কোনো কিছু না, আমি জাস্ট ইম্পালসিভ হয়ে জিনিসটা করছিলাম। এবং আমি অ্যাট টাইমস আমি ইউজুয়ালি একজন রেশনাল পারসন, বাট অ্যাট টাইমস আই অ্যাম ইম্পালসিভ অ্যাজ ওয়েল। যেই ব্যাপারটার সাথে আমার প্যাশন খুব বেশি মাত্রায় কানেক্টেড, ওইখানে আমি একটু ইম্পালসিভ হয়ে যাই। আর যেহেতু এটা একটা ফান করার বিষয় বা স্ট্রেস বাস্টার হিসেবে আমি জিনিসটা ইউজ করি, তো ওখানে আমার এত সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো এখানে যদি আমি কমফোর্টেবলি ফিল না করি তাহলে তো এটা করার কোনো মানে হয় না। তো ওই প্রথম ওইটা নিয়ে কথা বলা। তো এরপরে দেখলাম যে যত আমি বই নিয়ে কথা বলতেছি তত আমি রিলিভ ফিল করছি, না একটা ভালো বই পড়ার পরে এটা নিয়ে কথা বলে লোকজনের জানানো, এবং যখন দেখি যে আমার ভিডিও দেখার পরে লোকজন বই কিনতেছে, এইটার যে একটা ফিলিং, আমি আবার সেই টেলস্টার ওই দিনগুলো আমার মনে পড়ে যে যখন একটা লোককে একটা ভালো প্রোডাক্ট দিয়ে আমার যে শান্তিটা ফিল হইতো। আমি মনে করি যে একটা সেলসম্যানের, আমি আবার সেলসে চলে গেলাম একটু, একজন সেলসম্যানের গ্রেটেস্ট কোয়ালিটি এটাই হওয়া উচিত যে সে একটা ভালো জিনিস একটা ভালো কাস্টমারে ধরা দেয়, সে যেন পিস অনুভব করে। এইটা যতক্ষণ পর্যন্ত সেলসম্যানের মধ্যে না আসবে সে কোনো ভালো সেলসম্যান হইতে পারে না। তো সেল করার মধ্যেও একটা পিস থাকা উচিত। তো ওই জিনিসটা আমি আবার পাওয়া শুরু, তো যেহেতু আমি সেলসের বাইরে, তো এই পিস বা এই যে ডোপামিন যে রাশটা, এটা আমি পাইতাছিলাম না অনেক যাও, তো হঠাৎ করে এটা পায় আমার খুব ভালো লাগা শুরু হচ্ছে। দ্যাটস ওয়াই মানে যে আমার ওই সেলসের ইনস্টিংক্ট প্লাস হচ্ছে আমার বই পড়ার নেশা, সব কমিউনিকেশন সব কিছু মিলায় যখন মানে একদম মানে ওই যে when I connected all the dots, মানে মনে হলো যে খুব সুন্দর একটা পিকচার হয়েছে, চলুক এটা এমনি। অনেক বই পড়ে তো ভালো লাগে, তখন বলতে মন চায়, কিন্তু আপনি তো যেভাবে বই রিভিউ করেন নিশ্চয়ই বাজে বইও পান কোট আনকোট কিছু, তখন কেমন তখনও তো রিভিউ করেন আপনি? বাজে বই এটা একটা ব্রড টার্ম, এটা বাজে বইয়ের ব্যাপার এখানে আপেক্ষিক ডেফিনেটলি, কারণ বই সাহিত্য শিল্প এই পুরো জিনিসটাই সাবজেক্টিভ। সব বই সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নেই। অনেক মাস্টার ক্লাস জিনিসও অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেক বস্তা পচা জিনিসও অনেকের কাছে ভালো লাগে। তারপরও খারাপ ভালোর একটা বেজ লাইন তো থাকে, তো ওই বেজ লাইনের নিচে যখন চলে যায় তখন ওইটাকে খারাপ বলতে হয়। যেমন একজন রাইটার যখন একটা সুন্দর স্টোরি বলতেছে, যে স্টোরিটার সাথে লোকজন কানেক্ট করতে পারে বা যে স্টোরিটা থেকে হয়তো বা শেখার কিছু আছে বা সাম সর্ট অফ এন্টারটেইনমেন্ট পাচ্ছে, এটার আমি মোটামুটি বলি যে না ঠিক আছে চলে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা সেখানে যখন আমি দেখতেছি যে একটা রাইটার জাস্ট কাটতি বাড়ানোর জন্য, মানে বইটা জাস্ট বেচতে হবে, একটা সার্টিন অডিয়েন্সের কাছে আমার এটা বেচতে হবে, এটা বেচে আমার টাকা কামাইতে হবে, প্লাস আমার ভিতরে কিছু নোংরা মানসিকতা আছে যে জিনিসগুলো আমি কোনো জায়গায় মানে ভালোভাবে বইলা পার পাইতেছে না, বাট আমি এটা বইয়ের আকারে লেখা যদি চালাই দিতে পারি হয়তো বা ইট উইল ফাইন্ড ইটস রাইট অডিয়েন্স। ওইরকম ইন্টেনশন নিয়ে যখন মানে জাস্ট নিজের মানে বিকৃত মানসিকতা চরিতার্থ করার জন্য এরকমভাবে লিখতেছে বা নিজের বিকৃত ফ্যান্টাসি এটারে জাস্ট পাতায় জাস্ট ঢেলে দিচ্ছে, তখন আমি মনে করি যে না এইটা মাইট বি একটু প্রবলেম্যাটিক। বাংলাদেশে এটার হার কেমন? এখন তো বাড়তেছে বাংলাদেশ, বিশেষ করে রোমান্টিক, আমি একদম মানে স্পেসিফিক্যালি বলতে গেলে রোমান্টিক জনরাটা ইট হ্যাজ বিন হিউজলি এফেক্টেড বাই দিস। এবং বর্তমানে যে এখন ওই যে এই নিও নোয়ারও বলবো, আমি বলবো যে এখনকার যে এই নিউ যে ওয়েভটা চলতেছে, রোম্যান্টিসিজমের যে ওয়েভটা চলতেছে, এটা পুরাপুরি আনহেলদি, সাহিত্যের জন্য মোটামুটি আমার কাছে আনহেলদি বলেই মনে হয়। বাট ওই যে বললাম যে সব কিছুর একটা অডিয়েন্স থাকে, ইট উইল ফাইন্ড ইটস ওন অডিয়েন্স। এটা নিয়ে একটা সময় কথা বলছি, তারপর দেখলাম যে না, বইলে অ্যাকচুয়ালি কোনো ফায়দা হয় না, যত এটা বললে বরং এটার একটা ব্যাকল্যাশ আসে বেশি, ওইটা আমার জন্য আরো মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয় হচ্ছে যখন আপনি একটা লোকরা জিনিস মানে যে এটা পড়ো না, তখন দেখবেন ওইটাই বেশি পড়তে চায়। তো ওইটা দেখা যাচ্ছে যে এটা তো আরো মানে কাজের কাজ, আমি ওইটা পড়তে মানা করে তো কাজের কাজ তো হচ্ছে না, উল্টা আরো মানে লোকজন ওইটাতে আরো অ্যাট্রাক্টেড হচ্ছে বেশি। তো আমি ভাবলাম যে ঠিক আছে এটা নিয়ে কথা বলার দরকার নেই। তো আমি ডিসাইড করলাম যে ঠিক আছে যেটা আমার ভালো লাগে
ওটা নিয়ে কথা বলি, লেটস স্টিক টু দ্যাট। তারপরও দু এক সময় মাঝে মধ্যে কিছু বই সামনে আসে যেটা এতটাই বিরক্তি উৎপাদন করে, তখন আমার জন্য যে মানে মাথা তাতুর ছিঁড়া যায়, তখন আমার কাছে যে ঠিক আছে এটার একটু ধোয়া দরকার, তো একটু হালকা করে মাঝে মধ্যে একটু ধোয়া যায়। তো ওইটা এখন আস্তে আস্তে এটার পার্সেন্টেজ এখন অনেক কমে গেছে, আমি পজিটিভিটিটাই এখন ফোকাস করতে চাই। আবার যারা বুক রিভিউ করে তাদের এটা বিরুদ্ধে বলবো না, এটা তো আবার অনেক সময় স্বাভাবিকও, যে ধরেন পেইড কন্টেন্ট বানানোর যে ইয়েটা আপনি করেন কিনা? আমি পেইড কন্টেন্টও করি, ইয়েস, বাট ওই যে বললাম না যে আমি কোনটা পেইড কন্টেন্ট করি কোনটা আনপেইড ওটা ধরতে পারবেন না, মানে আমি বলে না দিলে ধরা অসম্ভব। বাট পেইড কন্টেন্ট করলেও আমি যাদের সাথে পেইড কাজ করছি তাদের কাছেও এটা বলা থাকে যে কন্টেন্ট আমি চুজ করব, আর কন্টেন্টের ব্যাপারে আমি কি বলবো এটার ব্যাপারে আমার ফুল ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। যদি আমার কাছে ভালো লাগে আমি সেটা বলবো, যদি ভালো না লাগে বা যে ব্যাপারগুলো যে অ্যাসপেক্টগুলো ইমপ্রুভ করার দরকার সেগুলো আমি বলবো, সেটা আপনার অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি আপনি এটাতে সম্মত হন তাহলে উই ক্যান ওয়ার্ক, আদারওয়াইজ উই ক্যান মিউচুয়ালি পার্ট ওয়েজ। তো পেইড কাজ করাটার মধ্যে আমি খারাপ কিছু দেখি না, অবশ্যই না, অবশ্যই আমি খারাপ এটাতে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু সবকিছুই প্রমোশনের উপর এখন চলতেছে, বই আই উড সে যে এখন বর্তমানে যত জিনিস আমাদের আশেপাশে আছে, বই মাইট বি দ্য লিস্ট হার্মফুল থিং। আর সবচেয়ে বড় কথা যে এমনি বাংলাদেশে যেভাবে মানে সব বিভিন্ন জরিপেই আসতেছে, বিভিন্ন ওয়ার্ল্ড মানে বৈশ্বিক জরিপেই যেটা আসতেছে যে বাংলাদেশিদের পড়ার রেট অনেক কম, অনেক অনেক নিচে, আমরা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর চেয়েও আমরা অনেক নিচে। তো সেইখানে তো বইয়ের প্রমোশনটা আরও বেশি জরুরি। আমি যদি বইয়ের একটা প্রোডাক্ট হিসেবেও যদি আমি কনসিডার করি, এটার অবশ্যই প্রমোশনের দরকার আছে, এটা পাবলিকেশনগুলোরও রিয়েলাইজ করা দরকার, লেখক পাঠক সবারই জিনিসটা রিয়েলাইজ করা দরকার। তো এটা আমি খারাপ ভাবি না, তবে হ্যাঁ এটা মডারেশনের দরকার আছে। এটা কে কিভাবে ইউজ করতেছে, কে কিভাবে করতেছে, আমি জাস্ট একটা বই চালা দেওয়ার জন্য কিছু কথা বলে দিলাম, ওই জিনিসগুলো একটু মডারেশনের দরকার আছে। তো যেটাই যখন নতুন কিছু বাংলাদেশে আসে ওখানে মডারেশন হয় না, যে যেমন মন চায় ছক্কা চার মারতে থাকে, তো ওইটাই হচ্ছে সমস্যা। আপাতত মডারেট করার মতো কোনো বডিজ এখানে নাই। আপনি একটু বলেছেন, তারপর আবার একটু হালকা কথা বলি এটা নিয়ে, সেটা হলো যে কেমন আশাবাদী আপনি এই যে বই নিয়ে কাজ করছেন, পাঠকের কি অবস্থা, সমাজের কি অবস্থা? এইটার ব্যাপারে আশাবাদী আমি অ্যাকচুয়ালি আমার কাছে আশাবাদী হওয়ার মতো কোনো প্রশ্ন করে কোনো লাভ নাই, কারণ আমি অপটিমিস্টিক মানুষ না, আবার আমি একেবারে নায়ালিস্টিকও না, আমি রিয়ালিস্ট, আমি বাস্তববাদী মানুষ। ওই যে বললাম না, আমার নাম্বারস গায়, আমি নাম্বারস, পার্সেন্টেজ, রেশিও এইগুলোতে আমি বিশ্বাস করি বেশি। তো ওই নাম্বারস এবং পার্সেন্টেজ দেখা যেটা আমি মনে করতে চাই, বা যেই ডিরেকশনটা আমি দেখতে পাচ্ছি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, সেটাই আমি আপনার সাথে শেয়ার করি। নতুন নতুন পাবলিকেশন আসতেছে, নতুন নতুন কাজ হচ্ছে, নতুন রাইটার এবং ট্রান্সলেটররাও আসতেছে, বাট এর মধ্যে ফ্লাফ আছে প্রচুর। ফ্লাফ মানে হচ্ছে যেটা মানে হয়তো বা সাস্টেইন করবে না, টিকে থাকবে না, এটা জাস্ট ফর দ্য টাইম বিং চলতেছে। তবে মানে যেইটুকু আমার কাছে ভালো লাগে, যেটা দেখে আমি কমফোর্টেবল ফিল করি, সেটা হচ্ছে যে এখনও চলতেছে, এখনও ভলিউম বাড়তেছে। তবে এখানে যেটা হচ্ছে যে একটা বড় একটা এই জিনিসটা শুনতে একটু মনোটোনাস লাগতে পারে, যে সরকারি পৃষ্ঠপোষকতার কথা বারবার চলে, সরকার কি সব করবে। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সরকারের পৃষ্ঠপোষকতার দরকার আছে, এবং এখানে সরকারি পৃষ্ঠপোষকতা কোথায় কোথায় দেওয়া দরকার, এই জিনিসগুলো নিয়েও ফ্রেমওয়ার্ক লেভেলে কাজ করার প্রয়োজন আছে, অ্যাকচুয়ালি আছে। এবং দ্য গভর্নমেন্ট ক্যান ডু ওয়ান্ডার্স। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখনও যেটা আমি সবসময় চেষ্টা করি, আমি অনেকগুলো পাবলিকেশনে বলছি, এটা আমি চাই যে আপনাদের থ্রু জিনিসটা মানে ট্রান্সেন্ডেড হোক মেসেজটা, সেটা হচ্ছে এই জন্য আমি এটা আবার বলা, বই পড়াটাকে মেইন স্ট্রিমে আনতে হবে। বই পড়াটাকে আমরা এখনো পর্যন্ত মেইন স্ট্রিমে আনতে পারিনি। আপনি যদি ধরেন, আমরা একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা সিরিজ দেখতেছিলাম, রিওয়াচ করতেছিলাম আবার, সিরিজটার নাম হচ্ছে ম্যাডম্যান। এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং 60s এবং 70s যে অ্যাডভার্টাইজিং এজেন্সি এবং অ্যাডমেন যে কালচারটা যখন তৈরি হয়েছিল আমেরিকাতে, ওইটা নিয়ে আর কি, ওইটার উপরে বেস করে সিরিজটা। তো ওইখানে পুরো সিরিজ থেকে আমি প্রায় 16-17টা বইয়ের লিস্ট পাইছি, এবং দেয়ার ইজ আ ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা একটা না, বেশ কতগুলো ব্লগ সাইট আছে যেগুলাতে, ওগুলোর টাইটেলের নামই হচ্ছে ম্যাডম্যান রিডিং লিস্ট। মানে ম্যাডম্যান এই সিরিজটাতে যতগুলো বই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের হাতে দেখানো হয়েছে ওগুলো তারা লিস্ট করে রাখছে, এবং তারা ওগুলো খুঁজে খুঁজে পড়তেছে। এবং ওইটার লিস্ট থেকে আমি প্রথম যে বইটা পড়ছি সেটা ছিল ডেভিড অগিলভির কনফেশনস অফ অ্যান অ্যাডভার্টাইজিং ম্যান। দুর্দান্ত একটা বই, ছোট্ট পাতলা একটা বই, এবং এটা লেখা হয়েছে অনেক আগে, এটা লেখা হয়েছে মোস্ট প্রবাবলি 80s, বাট এটা ইটস স্টিল রেলেভেন্ট। এইটা মানে অনেক মার্কেটিং এর কোর্সও মেবি ওগুলি পড়ানো হয় না এখনো পর্যন্ত। তো ওগুলা তো ব্যাপার হচ্ছে যে, তো ওখানে এরকম একটা সিরিজ, এটা একটা নিশ একটা সিরিজ বলতে গেলে, সেখানে এতগুলো বইয়ের ব্যাপার। আরো অনেক মেইন স্ট্রিম মুভি টুভিতেও দেখবেন যে ওখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের হাতে বই দেখতে পাওয়া যায়। ওখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যখন যে মাঝে মধ্যে যে পাপারাজিরা যখন ছবি, ওখানেও মাঝে মধ্যে তাদের যে মানে অফ টাইমে তাদের হাতে বই টই দেখতে পাওয়া যায়। আর আমাদের কয়জন অ্যাক্টর অ্যাক্ট্রেসের হাতে আপনি বই দেখতে পান? তো
তো যে বই পড়াটা যে কুল এইটা এস্টাবলিশ না কইরা আমরা বরং এস্টাবলিশ করে ফেলাইছি বই না পড়াটাই হইতেছে কুল, আমি পড়ি না, সো হোয়াট, বই পড়ে কি হইব, এত বই পড়ে কি হয়, কি হয় ভাই তুমি আগে পড়া তো দেখো, ইউ উইল সি দ্য ডিফারেন্স। তো আমার কথা হচ্ছে যে এখনো পর্যন্ত বই পড়াটারে মেইন স্ট্রিমে আনা যায় নাই। ওই যে আপনি তখন ওই যে মানে শুট শুরুর আগে যেটা বললেন যে বনলতা সেনের কথা, বনলতা সেন আমি অবশ্যই দেখবো, এটা ওটিটিতে আসার পরে দেখবো, কারণ এটা ধীরে সুস্থে জিনিসটা আমার কনজিউম করতে হবে। হলের এই আশেপাশে চিৎকার চেঁচামেচির মধ্যে ওই হাবিজাবি লোকজনের টুকটাক কথা কানে আসে, এইগুলোর মধ্যে আমি এরকম মানে কনসেন্ট্রেশন ব্রেক করে আমি মুভি দেখতে চাই না। তো ফাইনালি সাহিত্য ভিত্তিক একটা মুভি যে বাংলাদেশে হয়েছে, আই এম ডেফিনেটলি শিওর যে এইটা এখানে থাইমা থাকবে না, এটা আস্তে আস্তে হয়তো বা সামনে আগাবে এবং এই ধরনের কাজ আরও হোক। এবং আরেকটা পজিটিভ ব্যাপার যেটা আমি দেখতেছি, আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদাররাই আছেন রাইটার যারা, তারা আস্তে আস্তে স্ক্রিন প্লে রাইটার হিসেবে, স্ক্রিপ্ট রাইটার হিসেবে তারা আত্মপ্রকাশ করতেছেন। আই উড সে যে দিস ইজ অলসো এ পজিটিভ থিং। এটার কারণে এই যে বলতেছে না যে বাংলা সিনেমার উন্নতি হচ্ছে, উন্নতি মানে টেকনিক্যাল এক্সপার্টিজ আমি বলবো যেগুলো এই আমাদের আশেপাশে বিভিন্ন দেশ থেকে ধার করা, বাট অ্যাকচুয়াল উন্নতিটা হচ্ছে স্ক্রিপ্টে। এখন অ্যাকচুয়ালি ভালো ভালো স্ক্রিপ্ট আসতেছে। সমস্যা হচ্ছে যে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রাউয়েস এখনো সবার ওরকম লেভেলে আসে নাই যেখানে এই স্ক্রিপ্টগুলো কাজে লাগানো সম্ভব, বা ওই যে টেকনিক্যাল প্রাউয়েস এবং এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে পারফরমেন্স রিলেটেড পারফরমেন্সের যে ক্যালিবার, এই জিনিসটার মেলবন্ধন যখন হবে স্ক্রিপ্টের সাথে, এখন যে বর্তমান লেভেলের যে স্ক্রিপ্টগুলো আসতেছে, তখন ইট উইল ওয়ার্ক ওয়ান্ডার্স। তো ওই জিনিসটা দেখার আমি এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছি। কিছু কিছু টুকটাক স্যাম্পল এদিক ওদিক দেখতে পাচ্ছি, ওই জিনিসটাই আমাকে শুধুমাত্র আশাবাদী করে, এর বাদে আর কিছু না। আর যেটা হচ্ছে যে এই যে সাহিত্যকে মেইন স্ট্রিমে বা বই পড়াকে এটাকে মেইন স্ট্রিমে আনতে হবে। ওয়াই নট, মানে বই পড়া নিয়ে কোনো সিরিজ আজ পর্যন্ত দেখছেন বাংলাদেশে হয়েছে বা এটা প্রমোট করেছে এরকম কোন ধরনের কোনো সিরিজ, ওয়েব সিরিজ, ওটিটি তো হাজার হাজার কন্টেন্ট হচ্ছে। আমাদের এত 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 ইউটিউবাররা আছে, এরা বই পড়া নিয়ে কয়জন কথা বলে, রাইট? আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে মাত্র 5,500 কি 6,000-এর মতো ফলোয়ার্স, বাট দ্যাটস স্টিল ফাইন। 5,000 লোক যারা বই পড়ে বা বই রিলেটেড কন্টেন্ট ইউটিউবে দেখতে যায়, এদেরকে এক জায়গায় করতে পারাটা আমি মনে করি যে এটা একটা হারকিউলিয়ান টাস্ক। তো এইটা আস্তে আস্তে হোক, চলুক। বাট ব্যাপার হচ্ছে যে যাদের কথা লোকজন বেশি শোনে বা অ্যাপারেন্টলি মানে পিপল হু হ্যাভ আ হিউজ অডিয়েন্স, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, তো তাদের বই পড়া নিয়ে কথা বলা উচিত। বা আমরা তো দেখছি যে আমরা মিডিয়া পার্সোনাল যারা মিডিয়াতে যারা কাজ, মিডিয়ার যে মুখগুলা, আমাদের মনে হয় এখনো আমরা ওই জিনিসটা থেকে বাইরে নেই। আমরা মনে করি যে টিভিতে কারো দেখলে আমরা ওফ এত সাধু সন্ত একেবারে এই বেস্ট লোক, এর কথাই আমার শুনতে হইব, মানে জাদুর বাক্স না, অ্যাকচুয়ালি জাদুর বাক্স, ওটা থেকে আমরা এখনো বাইরে পারি নাই। তো জাদুর বাক্সে যাদের মুখগুলা দেখা যায়, দে নিড টু টক অ্যাবাউট বুকস, রাইট। সিনেমা নিয়ে যখন কথা হচ্ছিলই, আপনি তো রোহিদের একটা করলেন দেখলাম। হ্যাঁ, রোহিদের আমার ইমপ্রেশনটা জানাইছিলাম আর কি। রোহিদ ফ্যান্টাস্টিক একটা ফিল্ম। আর সবচেয়ে বড় কথা, মেজবাউর রহমান সুমনের আমি যখন হাওয়া দেখছি তখন থেকে আই হ্যাভ বিকাম আ হিউজ ফ্যান অফ হিজ ওয়ার্ক। এবং হাওয়া যেভাবে মানে শ্যুট করা হয়েছে, আমি ওই যে রোহিত দেখার আগে আমি হাওয়া আরেকবার রিওয়াচ দিছি, মানে জাস্ট টু গেট ইন টু দ্য মেজবাউর রহমান সুমন মোড, ওই মোডে আসার জন্য আমি এটা আবার রিওয়াচ দিয়েছিলাম। তো মানে এটা যেভাবে করা হয়েছে, এরকম লেভেলের ফিল্ম মেকিং কমই বাংলাদেশের অ্যাসপেক্টে পাওয়া গেছে। এর আগে যেই মুভিটা দেখে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড, সেটা ছিল মনপুরা, মানে একদম স্টোল মাই হার্ট। এটা এখনো পর্যন্ত আমি রিওয়াচ দিই, ফ্যান্টাস্টিক একটা ফিল্ম। তো হাওয়ার পরে রোহিত আই উড সে যে একদম সাকসেসফুল একটা সাকসেসর, একদম খুব ভালোভাবেই এটাকে মানে ওনার যে কন্টিনিউটি ওটা। এবং আমি বলবো যে হাওয়াতে উনি যা করছেন, রোহিদে হি আউটডিড হিমসেলফ। এরকম খুব কমই দেখা যায় যে একটা ফিল্ম ভালো হয়েছে তারপরেরটা এটা কনসিস্টেন্ট মানে কনসিস্টেন্সি ধরে রাখছে, এটা বরং কমই দেখা যায়। কিন্তু সেখানে দেখলাম যে না, উনি আরও জায়গায় ইমপ্রুভ করছেন। এবং এখানে যে সেটিং, আর সবচেয়ে বড় কথা অ্যাটমসফিয়ারিক হরর, আমি বলবো যে রোহিদের সার্টেন অ্যাসপেক্টস আছে যেগুলো অ্যাটমসফিয়ারিক হররের আন্ডারে পড়ে। যেহেতু আমি হরর আর থ্রিলার বেশি করি, আমি এগুলি নিয়ে নাড়াচাড়া করতে আমার পছন্দ। তো ডেফিনেটলি আমার চোখে যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে যে এখানে অ্যাটমসফিয়ারিক হরর এবং অ্যাটমসফিয়ারিক যে অস্বস্তি ক্রিয়েট করার যে ব্যাপারটা আছে, এই জিনিসটা মেজবাউর রহমান সুমন সাকসেসফুলি করছেন। এবং বাংলাদেশের অ্যাসপেক্টে এই অ্যাটমসফিয়ারিক হরর এলিমেন্টসগুলো ইউজ করার ব্যাপারটা, এটা আলট্রা রেয়ার, সুপার রেয়ার। খুব কম ডিরেক্টরই আছেন যারা এই জিনিসটা হয়তো বা স্ক্রিনে প্রেজেন্ট করতে পারে। আর নাজিফা টুসির ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, সবাই বলতেছে ডেফিনেটলি শি ডিজার্ভস অল দ্য প্রেইজেস দ্যাট শি ইজ গেটিং। আমি অ্যাকচুয়ালি প্রথম টুসির আমার একদম ভালো মনে করতো যে ওভার অ্যাক্টিং করতেছে বা একটু মানে শি ইজ এ ট্রাই হার্ড, একটু বেশি ট্রাই করছে। ইভেন হাওয়াতেও কিছু জায়গায় প্রেজ করছিল সবাই, আর কিছু জায়গায় আমার কাছে টুকটাক একটু মনে হয়েছে যে আর একটু ইমপ্রুভ করা যায় হ্যাঁ তার আগে। বাট রোহিদে শি শাট মাই মাউথ ভাই, আমার মতো লোকের মুখ বন্ধ করাইছে, মানে একদম টপ নচ।
একদম Right. মানে অন্য লেভেলের পারফরমেন্স। এইটা আমার মানে আই উড সে যে বাংলাদেশের অ্যাক্ট্রেসদের জন্য এটা বেঞ্চমার্ক সেট করে দিছে অলরেডি। তো টুসিরি না বলি, বাট দ্য গাই হু অ্যাকচুয়ালি সারপ্রাইজ মি, এবং ট্রেলার দেখে আমার মনে হয়েছিল যে এই লোকটা মনে হয় ফাটায় দিবে, যে লোকটা হচ্ছেন ইমরান, মানে টুসির যে কাউন্টার পার্ট। মানে আই উড সে যে সবাই টুসিরে যদিও বলতেছে যে মেইন ক্যারেক্টার মনে হচ্ছে টুসি, বাট অ্যাকচুয়ালি টুসি ইজ নট দ্য মেইন ক্যারেক্টার। এখানে মেইন ক্যারেক্টার অ্যাকচুয়ালি ইমরান, এই সাধু এই হচ্ছে মেইন ক্যারেক্টার, পুরো স্টোরির অ্যাঙ্কর অ্যাকচুয়ালি সেই। এবং এই লোকটা একদম মানে খুব ধীর স্থিরভাবে খুব সাটল যে পারফরমেন্সটা দিছে, অ্যাবসোলুটলি অ্যামেজিং। আর মিউজিক, আবার কিছু কিছু জায়গায় মিউজিকের অনুপস্থিতি, মেজবাউর রহমানের মানে ওনার ডিরেকশন, প্লাস যে লোকটা ভাই লোকেশন স্কাউটিং করছে, ট্রেমেন্ডাস। আমি শিওর যে ওই জায়গায় এখন অনেক লোক ছুটা যেতেছে ওই কলমাকান্দা ঘোরার জন্য, এবং হয়তো এটা একটা টুরিস্ট স্পট হয়ে দাঁড়াবে। আর সর্বোপরি এটার যে রাইটার সিদ্দিক ভাই মানে এই ধরনের প্লট জার্নি বাংলাদেশের সিনেমার জন্য লিখা দিবেন, এটা আমি চিন্তাও করি না কখনো। মানে লেয়ার্ড, কারো কাছে এটা মনে হবে যে অনেক মেটাফোর সমৃদ্ধ বা অনেক অ্যালেগরি সমৃদ্ধ, আবার কারো কাছে মনে হবে যে না, এটার মধ্যে কিছুই নাই, সবকিছুর বাইরে। যেটা হচ্ছে এটা লেয়ার্ড, কারো কাছে কমপ্লিকেটেড, কারো কাছে সিম্পল, বাট অ্যাকচুয়ালি ইট উইল মেক ইউ থিঙ্ক। আমি ফিল্মটা দেখে আসার পরেও অনেক লম্বা একটা সময় পর্যন্ত এটা রেশ আমার কাটে নেয়, এবং আই এম শিওর যে আ লট অফ পিপল ফেল দ্য সেম ওয়ে। তো আমার মনে হয় যে এবারের ঈদে যতগুলা মুভি আসছে, হ্যান্ডস ডাউন রোহিত একটা অন্য লেভেলে অবস্থান করে, ওই লেভেলের ধারে কাছে কেউ নাই, এবং কেউ আসতেও পারবে না ফর আ ভেরি লং টাইম, আনটিল আনলেস মেজবাউর রহমান সুমন যদি অন্য নতুন কিছু না করে। রোদ নিয়ে কথা বলছিলাম, ফিল্ম নিয়ে কথা বলছিলাম, আপনার তো মানে সুপারস্টার শাকিব খানকে নিয়েও এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে, এর জন্য অনেক গালাগালিও শুনতে হয়েছে বোধহয়। ইয়েস, এটা এখনো চলতেছে। কি হয়েছিল বলুন তো? যেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে রোহিতের যখন আমি রিভিউ দেই, ওখানেই এরা এসে অ্যাটাক করা শুরু করে। ইভেন শুধু আমি না, আমার পরিচিত আরেকজন বড় ভাই আছেন আদি ভাইও যখন রোহিত নিয়ে কিছু টুকটাক বলছে, বা পরিচিত যারাই রোহিতের ব্যাপারে পজিটিভ বলছে, ওই সব জায়গায় গিয়ে দেখলাম যে এরা অ্যাটাক করতেছে, আজে বাজে কথা বলতেছে। তো আমার মেজাজ গেল খারাপ হয়, আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিছু তারা বলার দরকার। তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এই ব্যাপারটা এখনো পর্যন্ত নেগেটিভ, এবং এটা সবসময় নেগেটিভ থাকবে। ব্যাপার হচ্ছে যে একটা লোককে কত চান্স দেওয়া যায়। আমি বুঝি না যে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এতটা অন্ধ কেমনে হয়ে যায় যে একটা লোক সে লাগাতার ফেল করতেছে, লাগাতার ট্র্যাশ প্রেজেন্ট করতেছে, তারপরও মানে আমরা আশাবাদী হয়ে কেন থাকতেছি যে এই লোকটার থেকে ভালো কিছু আসবে। লুক সামওয়্যার এলস ভাই, অপশনের অভাব নাই, দেয়ার আর অপশনস। এই তো মানে এমন না যে সর্বা বা অ্যাবসোলুট কিছু, আর মানে ইররিপ্লেসেবল কিছু না। সবচেয়ে বড় কথা, আমি যেটা বিলিভ করি, যেখানে বাংলাদেশের মানুষ এবং বৈশ্বিক কনটেক্সটে যদি দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাট কোনো একটা টক শোতে ডোনাল্ড ট্রাম্পকে কেউ পচাইতে ছাড়ে দেখছেন? আপনি জিমি ফ্যালন শোতে দেখেন বা যে কোনো টক শো আপনি দেখেন, কেউ ছাড়তেছে না তাদের কথা বলতে। এখানে এটা ওখানে অ্যালাউড। তো আমার হচ্ছে বাংলাদেশেও ইভেন্ট চলতেছে, বিভিন্ন মিম পেজে দেখেন প্রধানমন্ত্রী নিয়ে ট্রোল চলতেছে, বা মন্ত্রী পরিষদে যারা আছে সবাই, এমন কোনো রাজনৈতিক পার্সোনাল নাই যারা নিয়ে ট্রোল হইতেছে না। তো বাংলাদেশে আনটাচেবল মানুষ কেন থাকবে? নো ওয়ান শুড বি দ্যাট মাচ আনটাচেবল যে এর নিয়ে কথা বলা যাবে না। কেন কথা বলা যাবে না? তুমি পারতেছো না, এটা বলা যাবে না? তোমার তো হবে না, ইউ রেস্ট ইউর কেস, তুমি ছাড়ো, আরেকজনের দাও। বাংলাদেশ সমস্যা কি, ওই যে একজন করছে ও করুক না, চলুক না। এই জিনিসটা কর্পোরেটেও দেখছি, একজন পারে না, একজন একটা পোস্টে রয়েছে 10 বছর 15 বছর ধরে, স্যালারি খাইতেছে, হাই স্যালারি খাইতেছে, বাট দেয়ার আর আদার পিপল হু আর ওয়েটিং ফর দ্যাট অপরচুনিটি, যারা ওই পজিশনটা পাইলে বা ওই দায়িত্বটা পাইলে পাঠাই ফেলবে না, ওরে দেওয়া হবে না। ওই যেই লোকটা ওই কলুর মতো এরকম জাস্ট ঘুরে বেড়াইতেছে, ওরে করুক না, ও করতেছে তো দেখুক না, সমস্যা কি? এই জিনিসটা আমার একদম সহ্য হয় না। এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আমার ব্যাপার হচ্ছে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ নিয়ে তো কথা, আরেকজনের পয়েন্ট অফ ভিউ যতক্ষণ পর্যন্ত এটা লেজিটিমেট আমার মনে না হইতেছে, আমার উপকারী বা আমার ইউজেবল না মনে হয়, আমি ওটা কেন দেখতে যাবো? আমার হলো যে, তো আমি আই জাস্ট লেড আউট মাই জেনারেল থটস অ্যাবাউট শাকিব খান। ও মাই গড, এরপরে জাস্ট মনে হলো যে আমি মনে হয় যে ভীমরুলের চাকে ঢিল মেরা বসলাম। সমানে রিপোর্ট, সমানে স্ট্রাইক, সমানে গালাগালি, আমার বাপ মা 14 গোষ্ঠী ধুইয়া ফেলাইতেছে। আর তবে হ্যাঁ, একটা জিনিস আমি খেয়াল করলাম, ওই যে আমি বললাম না যে আমার নাম্বারস গাই এগেন, মানে ম্যাক্সিমাম পার্সেন্ট দেখলাম যে মানে আমি সবগুলা কমেন্টই চেক করি, সবগুলা কমেন্ট দেখি, এবং আমি কাউরে রিপ্লাই দেওয়ার আগে আমি প্রোফাইলটাও ঢুকে দিই যে কে এটা, দেখি কি তাদের মানে এই থট প্রসেসটা কোত্থেকে আসতে পারে। আমি আই লাভ টু স্টাডি পিপল। ওখানে যে দেখলাম যে ম্যাক্সিমামই ঢাকার বাইরের, এরা মেবি মানে এগেন এটা নিয়েও হয়তো বা
মানে এটা নিয়ে অনেক চিলাপাল্লা হবে হয়তো বা। এরা মেবি দেখেন আপনি মানে খোঁজ নিয়ে দেখেন 5 বছর মেবি 5 বছর আগেও মেমোরি কার্ড নিয়ে দোকানে যেত যে ভাই 2টা মুভি বেরা দেন, এরা হলো ওই লেভেলের দর্শক। তো এরা এই যখন একটু ঝকঝকা প্রিন্টে একটা মানে একটা পরিচিত মুখরে যখন আবার দেখতেছে একটু নতুন অবদান, এরা মনে হচ্ছে ও মাই গড আমি মনে হয় কি দেখে ফেললাম। বাট অ্যাকচুয়ালি বৈশ্বিক সিনেমা, ইভেন আমাদের আশেপাশে সিনেমা, ইভেন দেশীয় সিনেমায় অন্যান্য যারা অ্যাকচুয়ালি যেমন যে রোহিতের মতো সিনেমা, বনলতা এক্সপ্রেস এবং ইভেন বনলতা সেনের মতো মুভি যারা যারা উপহার দিচ্ছেন, তাদের ফিল্ম মেকিং কতখানি আগে গেছে এই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। এরা বলতেছে যে শাকিব খানের দাবায় রাখলে নাকি বাংলাদেশ সিনেমা পিছাবে। নো ভাই, ওরে 2টা বছর বয়া থাকতে দে, তারপর দেখ সিনেমা কোন জায়গায় যায়। তো আনটিল আনলেস এই মানে এইটা না হইতে তখন তুই বুঝবি না। তো এটা নিয়ে এত ফালপেরা তো কিছু নাই, তো এত লাফালাফি করছে কি নিয়ে? আর এমন না যে সে একেবারে বিদেশে খুব নাম করে ফেলছে, বাংলাদেশে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যেটাতে আমাদের একেবারে পাসপোর্ট ইন্ডেক্স উপরে উঠে গেছে, বা আমার সব জায়গায় মানে এর পরিচয় দিলে বাংলাদেশে। আমি তো বিদেশ যায় আসছি, এই বাংলাদেশের এই টপ ক্রিকেটার, বাংলাদেশের টপ মিডিয়া পার্সোনাল, এগুলো কেউ জিগাই না, এগুলো কেউ চিনেই না। এই পরিচয় দিয়া ভাই যে এই যে গর্বটা আমরা বোধ করি, এই গর্বের মানে বাংলাদেশের জাস্ট এই গন্ডিটার বাইরে কোনো দামই নেই। তো ওইটা নিয়ে মানে মানে হোয়াট আর ইউ সো প্রাউড অফ, কি নিয়ে এত প্রাউড ফিল করতেছে, এত অ্যাফিনিটি কি জন্য? তো আমি ওইগুলো জাস্ট বসি, তো ওইগুলো বলার পরে যা হওয়ার হচ্ছে। তো ওই যে যেটা বললাম যে এরা আসছে হচ্ছে যে ওই লেভেল থেকে, এরা হয়তো বা ওই যে এই আর গত 8-10 বছর আগে হয়তো বা তারা তখনও যে কলকাতার ওই দেব আর জিতের সিনেমাই দেখতো, তাও যে মেমোরি কার্ড দোকানে নিয়ে এমন লোড করে আসতো। তো এখন ইন্টারনেট পাইছে, ইন্টারনেট পাওয়ার ফলে তারা যে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রাইব করতে পারে, মানে ওগুলো সাবস্ক্রিপশন কিনা তারা এখন ওই যে ঝকঝকা প্রিন্টে চলে দেয়। তারপর এখন আগে হচ্ছে যে ওই বেতের চেয়ার নয়, যে কাঠের চেয়ার আলা যে সিনেমা হলগুলো ছিল ওগুলো রিপ্লেস হয় এখন তো ওই বেঞ্চটা যেগুলো নাই, ম্যাক্সিমাম জায়গায় সিঙ্গেল স্ক্রিন গুলো একটু ইমপ্রুভ করা হয়েছে, এখন এসি রুম দেয়। তারপর এখন আবার মাল্টিপ্লেক্স কালচারও আস্তে আস্তে বাংলাদেশে ঢুকতেছে। দোজ আর পজিটিভ। ব্যাপার হচ্ছে দর্শক তো ওই লেভেলেরই মেজরিটি রয়ে গেছে না, তো এরা এসে ওইসব জায়গায় যখন ঢুকতেছে, এরা মনে হচ্ছে ও মাই গড এইটাই হইতেছে পিনাকল। রাকিব খান বাংলাদেশ সিনেমারে একদম শীর্ষে নিয়ে গেছে ভাই, এটা শীর্ষের ধারে কাছেও না, লেভেলের ধারে কাছে এখনো পর্যন্ত নাই। তো এটা নিয়ে এত ভাল পারার কিছু নাই। আর সবচেয়ে বড় কথা যে অলরেডি যে 2.0 যে প্যাকেজিংটা করা হয়েছে, অলরেডি পিপল আর সিইং থ্রু ইট। এই যে মানে পাতলা যে একটা প্যাকেজিং করা হয়েছিল, এটা অলরেডি ছিঁড়ে যেতেছে। পিপল আর অলরেডি সেইং যে না, হি মাইট নট বি ওয়ার্থ ইট। অলরেডি লট অফ পিপল হ্যাভ রিয়েলাইজড ইট। বাট ওই যে কিছু নাছোড় বান্দা আছে না, যে না আমার ট্র্যাশ এটাই আমাকে, মানে এটা ট্র্যাশ বাট এটা আমার ট্রেজার, হ্যাঁ টেড়া হয় পার মেরা হয়। তো ওই যে ওরকম টাইপের ওই মেন্টালিটি নিয়ে যারা রয়েছে, তারা মানে দে কান্ট মুভ অন, দে কান্ট লেট গো, যে না আরো ভালো কিছু থাকতে পারে, আরো ভালো কিছু হইতে পারে, ওই জিনিসটা এখনো তারা করতে রাজি না। তো ওই যে আমাদের ওই যে মানে একটা জিনিস নিয়ে পুরা থাকার যে প্রবণতা, মানে পুরান জিনিস ঝেড়া মুছা নতুন একটা কিছু করা, ওই টেন্ডেন্সি যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই জিনিস চলতে হবে। ওই আমরা হয়তো আমাদের মতো লোকজন গালি খেতে থাকবে, আর লাফাইতে থাকবে, তো ওই যে চলতে থাকবে। ইন্টারনেটটা একটু টক্সিক জায়গা হয়ে থাকবে। লিংকন, আপনি নিশ্চিত থাকুন যে আপনার সঙ্গে আমার আরো অনেক লম্বা আড্ডা দেওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ, এবং আমি থাকবো সেই আশায় যে আপনার সঙ্গে আমি আবার আড্ডা দেবো। আমরা একদম শেষের দিকে প্রায়, দুই একটা প্রশ্ন করে আমরা শেষ করবো। আপনি ভাইবেন না যে অনেক কথাই বলা হলো না, আমি স্বীকার করছি যে আসলেই বলা হয় নাই। হ্যাঁ, তো জেনজি নিয়ে আপনার এত রাগ কিসের? জেনজি নিয়ে অ্যাকচুয়ালি আমার রাগ না, বাট জেনজির ব্যাপার হচ্ছে রাগের কিছু নাই, কারণ প্রত্যেকটা জেনারেশনেরই কিছু পজিটিভ নেগেটিভ থাকে। আমাদের জেনারেশনেরও আছে, আমার মধ্যেও আছে। বাট যেটা হচ্ছে যে জেনজিরে যখন যে মানে একটা সার্টেন টাইমের পর থেকে যেমন ওভার গ্লোরিফাই করে, যে না অন্য সব জেনারেশনের বাদ নাই, জেনজি সব, এইটাই হলো আমার সমস্যা। যে বললো না যে কোনো কিছু মানে পর্যাপ্ত জিনিসের যখন বাইরে চলে যায়, তখন এটা আমার খুব বিরক্ত লাগে। যে এটার এত গ্লোরিফাই করার মতো জেনজি এমন কিছুই করে নাই যেটা একেবারে এতটা গ্লোরিফাই করতে, আর জেনজি একলাও করে নাই। A lot of people were involved into it as well. তো সব ক্রেডিট কেন জেনজিরই দিতে হবে? আর জেনজির মধ্যেও ভালো অনেক কিছু আছে, ডেফিনেটলি দেয়ার আর লট অফ পজিটিভ সাইডস টু দেম, আবার অনেক খারাপ কিছু আছে। তো ওভার গ্লোরিফাই যখন আপনি করবেন, তখন দে উইল বি ব্লাইন্ডেড টুয়ার্ডস দেয়ার নেগেটিভিটিস, বা দেয়ার নেগেটিভ সাইডগুলো তারা হয়তো পর্যালোচনা করবেই না, ওগুলো রিয়েলাইজ করবেই না। তখন যেটা হবে, তখন এটা একটা খুব টক্সিক জেনারেশনে পরিণত হবে। যে জেনারেশনের এরকম গ্লোরিফাই করেছে, ওই জেনারেশনে এরকম কিছু উপহার দিছে, বা কোনো দশক বা যে কোনো শতক নিয়েই এরকম করা হয়েছে, এই জিনিসটাই হয়েছে। হিস্টোরি থেকে আমরা শিখি না, দ্যাটস দ্য প্রবলেম। আর ওই যে জেনজি যেভাবে হিস্টোরিরে উড়ায় দেয়, যে না আগে সব মিথ্যা, এগুলি আমরা কিছু জানি না, এগুলো আর হিস্টোরিরে যেভাবে তারা আবার রিভ্যালুয়েট করে, এই জিনিসগুলোর সমস্যা আছে, এই জিনিসগুলো প্রবলেম্যাটিক। তো আমার সাথে জেনজির সাথে আমার কোনো প্রবলেম নাই। আমাদের সার্কেলের মধ্যেও অনেক জেনজি আছে,
আমার পরিচিত অনেক জেনজি আছে, আমার এলাকাতেও বহু জেনজি আছে যারা মানে দে লুক আপ টু মি, এগুলো আমি খুব আদর স্নেহ করি। কিন্তু যে যখন যে ওভার গ্লোরিফাই করে না জেনজি সব বাকি সব মিথ্যা, তখন একটু মেজাজ খারাপ হয়। শেষ প্রশ্ন, কিন্তু আসলে শেষ না, আজকের জন্য শেষ বলবো আমি। সেটা হলো যে আপনি তো অনুবাদকও, হ্যাঁ, আপনি অনুবাদ করেছেন এবং ওই যে আমি বলছিলাম আপনি নিজেই বলে ফেলেছেন যে হরর এবং থ্রিলার আপনার খুব, এই জায়গায় আপনার সঙ্গে আমার একটা মিল। হররটা অবশ্য সুপার ন্যাচারাল আমার খুব পছন্দ না, কিন্তু হরর অন্যান্য হরর এবং থ্রিলার আমি নেশা আমার। তো সামনে কিছু করার আর পরিকল্পনা আছে কি? আপনি তো একটা মৌলিক করারও আপনার চিন্তা ছিল, আচ্ছা হ্যাঁ, হয়েছে মানে আদৌ? অনুবাদ যেটা করছিলাম ওইটা অ্যাকচুয়ালি প্রকাশকের চাপে অনেকটা বলতে গেলে, চাপে বলতে আমি বলবো যেটা পজিটিভ রিইনফোর্সমেন্ট, ওনার ওই চাপটা না হইলে মেবি এই জিনিসটা আলোর মুখ দেখতো না। তো ওইটার জন্য আমি ওনার কাছে সবসময় মানে কৃতজ্ঞ থাকবো যে উনি আমার চাপ দিয়ে জিনিস। আমি একটু অলস টাইপের এই ব্যাপারে, লেখালেখির ব্যাপারে খুব অলস। একটা সময় খুব লিখতাম, বাট ওই যখন ফ্লোটা হারা যাওয়ার পর আমি ফ্লোটা খুঁজে পেতে আমার খুব সমস্যা। ইভেন যে ইদানি এখনো আমি আবার রাইটার্স ব্লগে ভুগতেছি, একটা লাইনও হাত দিয়ে বেরোচ্ছে না। তো উনি আমার পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়া জিনিসটা করায় নিয়েছিলেন। তো ওইটা ছিল অ্যাকচুয়ালি কসমিক হররের, ওখানে 5টা গল্প ছিল, 5টাই কসমিক হরর। এবং হররের মধ্যে আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জনরা এইটাই, হররের যে সাব জনরা যতগুলো আছে এর মধ্যে এইটাই কসমিক হরর হচ্ছে সবচেয়ে অবহেলিত। তো আমি ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি করি তাহলে ওইটা নিয়ে করবো। তো ওই সুবাদেই ওইটা করা হয়েছিল। ওইটার আরেকটা খণ্ড করার আমার ইচ্ছে আছে, হয়তো আমি আরো 5টা গল্প সিল করেছি, আরো 5টা গল্প নিয়ে হয়তো ওইটার পার্ট 2 আসবে এরকম প্ল্যান আছে। আগামী মেলার জন্য আমি প্রজেকশন করে রাখছি। আর মৌলিক আমার একটা উপন্যাস লেখার ইচ্ছা ছিল, ওটা অনেকখানি আমি লিখেও রাখছিলাম। ওইটা নিয়ে এখন আমি বর্তমানে অ্যাকচুয়ালি কাজ করতেছি। ওইটা হবে অ্যাকচুয়ালি মিথোলজিক্যাল ফ্যান্টাসি ফিকশন লেভেলের, এবং ওটার মধ্যে কিছু থ্রিলার এলিমেন্টসও অবশ্যই থাকবে। তো ওটা একটা মিক্সড, এবং ওইটার প্লটটা আমার মাথায় আসে বহু আগে, বাট এখনো পর্যন্ত আমি পুরাটা কাগজে না আনতে পারা পর্যন্ত আমি শান্তি পেতেছি না। এটা কনস্ট্যান্টলি বাগিমি, বাট আমি আমার মন মতো আবার লিখতে পারি না। মানে পারফেকশনিস্ট হইতে গেলে যেটা হয় আর কি, যেটা আমার নিজের জিনিস আমার মন মতো হয় না, তো এই জন্য আমার ওয়ার্ক প্রসেসটা একটু স্লো হয়ে যায় এই কারণে এইটা। আর কর্পোরেট নিয়ে একটা কন্টেন্ট আমার দেওয়ার ইচ্ছা আছে। কর্পোরেট যে ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমি কথা বলি, এইগুলারে একটা প্রেজেন্টেবল ওয়েতে আমার আনার ইচ্ছা আছে। ওটা নিয়ে অলরেডি কথাবার্তা চলতেছে। ওইটাও হয়তো বা এই বছরের শেষে বা নেক্সট বছরের শুরুতে হয়তো বা আলোর মুখ দেখতে পারে। তো সেটা নিয়ে আমি কাজ করতেছি আপাতত, এই কটা আপাতত ইচ্ছা আছে। শেষ হইল না শেষ, আরো একটি প্রশ্ন যোগ হইলো এর মধ্যে, সেটা হলো যে অনুবাদ কেমন বাংলাদেশের? বাংলাদেশ আপনি তো অনুবাদ দেখেন। আমি দেখি, বাংলাদেশ অনুবাদের আমার ব্যাপারটা আমার অভিজ্ঞতা খুবই বাজে। আই উড সে যে 50-50 50% ভালো, 50% এখনো পর্যন্ত আপ টু দ্য মার্ক না। আর ওই যে এআই পাওয়ার পরে যেটা হয়েছে যে লোকজন এআইতে একটা টেক্সট দিয়া বাংলাতে বাই করে মনে হচ্ছে ওফ আমি তো অনুবাদক হয়ে গেলাম। বাট এরা তো মানে অ্যাকচুয়াল ভালো অনুবাদ যেগুলো ছিল ওগুলো তারা পড়েই নাই। তো তারা যে লেভেলটা যে অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকা উচিত ওই জিনিসটাই বুঝতেছে না। তারা জাস্ট ইংলিশটাকে বাংলা দিয়ে দেখে ওফ হয়ে গেল। বাট ওই যে এটা হচ্ছে যে আমরা যে মিডিওক্রিটিরে সেলিব্রেট করি, ওই আমরা নিজের মধ্যেও অনেক সময় মিডিওক্রিটি থাকলে ওটারও আমরা সেলিব্রেট করি। তো ওটা হচ্ছে যে ওই বাঙালির ওই মিডিওক্রিটিরে সেলিব্রেট করার যে টেন্ডেন্সিটা ওখানে চলে আসে। তো ওইটা যতক্ষণ পর্যন্ত না যাবে, এই ব্যাপারে আত্মতুষ্টি যতক্ষণ পর্যন্ত না কমবে, ততক্ষণ পর্যন্ত ভালো অনুবাদ আসবে না। তবে হ্যাঁ, গুড নিউজ হচ্ছে যে বাংলাদেশে এখনো অনেক ভালো ভালো অনুবাদক আছেন, এবং যে নিউ জেনারেশনের মধ্যেই ভালো ভালো অনেক অনুবাদক আছেন। আমি কয়েকজনের নাম নিতেও পারি এখানে, আমি এটা সবাই আমার পরিচিত, এবং আরও যা কয়েকজনের নাম হয়তো নিতে ভুলেও যেতে পারি, ওটাকে তারা মাইন্ড করেন না, এদের সবারই আমি অনেক বড় ফ্যান। সালমান হক ভাই আছেন, লুৎফুল কায়সার ভাই আছেন, দেন আদনান আহমেদ রিজন আছেন, দেন হচ্ছে আমাদের রুদ্র কায়সার ভাই আছেন, দেন হচ্ছে আমাদের সবচেয়ে মানে বলতে গেলে আমি যারা লেজেন্ড মানি আর কি, লিভিং লেজেন্ড, ফুয়াদ আল ফিদা ভাই আছেন। ফুয়াদ আল ফিদা ভাইয়ের সাথে মারুফ হাসান ভাই আছেন, সাব্বির ভাই আছেন, আরও অনেকে আছেন যারা রেগুলার। ইভেন আমাদের এখানে পরিচিত প্রকাশকদের সাথে ওপার বাংলা থেকে অনির্বাণ ভট্টাচার্য দাদা কাজ করেন, ওনার কাজও দুর্দান্ত। এরকম অনেকে আছেন মানে যারা মানে কি বলবো, ইভেন সায়েম সুলাইমান ভাই আছেন, বলতে গেলে সেটা একটার পর একটু পর নাম আসতে থাকবে, এরকম অনেকে আছেন। এদের কাজের আমি অনেক বড় ফ্যান। বাট দেন এগেন যাদের নাম আমি নিব না, মানে অনেকে আছেন যারা মনে করতেছেন যে আমি খুব ভালো অনুবাদ করি। বাট আমার আসলে ভাই অনুবাদ করার পরে নিজের অনুবাদটা নিজেও একটু পড়ে দেখেন। যেমন ইভেন আমার অনুবাদ যদি আপনি আমার যে শুনে আমি বলবো যে এখনো পর্যন্ত আমি 70% বা 65% আটকায় রয়েছে। আমার এখনো 30-40% জায়গা আছে ইমপ্রুভ করার। আমি যখন আমার বইটা যখন আসার পর আমি পড়ছি, তখন আমার নিজের হ্যাঁ এইসব জায়গাগুলো তো ভুল করে রাখছি, নেক্সট এডিশনে এগুলো ঠিক করতে হবে। সো এই যে নিজের ইমপ্রুভ করার এই জায়গাটা থাকতে হবে। আর
কোনো মনে হয় না আমারটা সেরা হয়েছে, আমারটা কোনো সেরা হইতে পারে না, এটার আরও সেরা বা এটার আরও বেটার করা সম্ভব। তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা এটা এমব্রেস করতে হবে, এটা নিয়ে আগায় যেতে হবে, এইটুকুই বলতে চাই। আগেই বলেছি আপনাকে যে আমি নিজেই মানে খুশি না যে এই আড্ডা এতটুকু হবে, আমি চাই এই আড্ডা আরও লম্বা হবে এবং কোনো একদিন আমরা আবারও বসবো। লিঙ্কন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আশা করি আবারও দেখা হবে। থ্যাংকস ফর হ্যাভিং মি, ইনশাল্লাহ দেখা হবে আবার।